লেখিকা রিমা বিশ্বাসের দণ্ড। ভাতের হাঁড়ির ঢাকা ঠেলে ফ্যান উতলে পড়ছে। আনাজ কাটার বটি খোলা, খোসা ছাড়ানো পটলগুলো রেকাবির জলে ভেজানো, পরে অর্ধেক খোসা ছাড়ানো আলু। সাবিত্রীর গাল জ্বলছে, অবশ লাগছে মুখের ডান পাশটা, জ্বলছে অন্তরাত্মা। চোখের সামনে ফুটে উঠছে ফেলে আসা দম বন্ধ অতীত। টগবগে ফুটতে থাকা ভাতের হাঁড়ি সাবিত্রী গ্যাস থেকে নামিয়ে নিয়ে গেল বাইরের দাওয়ায়। বাইরের রাস্তাটায় চিৎকার করে কাঁদছে ভজুর ছেলে বিজু। ওর মা শ্যামলী কান ধরে টানতে টানতে ওকে নিয়ে গেল ভেতরে। একবারই গলির দুপাশে টালির ছাউনি দেওয়া সার ঘর, দুটো কমন বাথরুম। 3 বছর হলো সাবিত্রী সংসার পেতেছে রাঁচির এই বস্তিতে। অভাব অনটনে কাটছিল ভালোই, কিন্তু আজ 3 বছর পরে সাবিত্রী গালের জ্বালাটা বুঝিয়ে দিল ঘা ভরেনি। এ ঘা হয়তো ভরতে দেবে না স্বার্থ। সাবিত্রীর চোখ স্থির উল্টোনো ভাতের হাঁড়িতে। ফ্যান গড়িয়ে পড়ছে দাওয়া বেয়ে নর্দমায়। হাতের আঙুল দিয়ে গাল টিপছে সাবিত্রী। কলকাতার বাগুইহাটির বস্তিতে বাস ছিল বছর 3 আগে। মা, বাবা আর সাবিত্রী 3 জনেই কাজ করে। মা লোকের বাড়ি বাসন মাজে, বাবা ঠিকে মজুর, আর সাবিত্রী দর্জির দোকানে ব্লাউজের হুক বসায়, ফলস পিকো করে। পরিবারে খাওয়ার অভাব ছিল কি? কিন্তু অভাব ছিল বটে। তা হলো সচ্ছলতার। খিদে আর চাহিদা ইলাস্টিকের মতন কেবল বাড়ে। সাবিত্রী তখন কতটুকু বয়সের, আর 17 কি 18 হবে। নিজে রোজগারে শখের জিনিস কেনে, ইচ্ছের খাবার খায়, 2-4 জন বন্ধুর সঙ্গে সিনেমায় যায়, বাড়ির প্রয়োজনের খুচখাচ চাহিদাও মেটায়। কিন্তু খিদে মেটানোর দায় সাবিত্রীর ঘাড়ে এসে যখন পড়ে। বাপ বাদল প্রামাণিক ধার নিয়েছিল 50,000 টাকা, নিয়েছিল জুয়া খেলে রাজা উজির মারবে বলে, কিন্তু কিছুই উদ্ধার করতে পারেনি। সাবিত্রীর মদ খাওয়া, তোবড় ভাঙা গালের আর পাকানো দড়ির মতন চেহারার বাপ তাই ঠিকাদারের কাছে ধার করে বসেছিল। ঠিকাদার বোধহয় তাগাদা দিতে দিতে একেবারে বিরক্ত হয়ে বাড়ি পর্যন্ত এসেছিল বাদলকে কবচাতে। বস্তির টিনের দরজায় সেদিন বড় উগ্রতায় পড়ে চলেছিল ঘা। সাবিত্রী কি কাউকে ভয় পায়? সৎ মেয়ে মানুষ, নিজের পেট নিজের খরচায় ভরে, বাপ মাকে দেখে, তার কিসের ভয়? দাপটে দরজা খুলে বলেছিল, কি হয়েছে, এত জোরে ধাক্কাচ্ছেন কেন? কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা কালো মিশমিশে লোকটার পর্বত প্রমাণ চেহারা আর লাল চোখ। সে চোখের ভিতরের ক্ষুধার্ত হায়নার চাহনি, গালে হাত বুলিয়ে একটা কুৎসিত ভাবভঙ্গি বলছিল লোকটা ভালো নয়। এরকম লোক চড়িয়ে যে সাবিত্রীকে খেতে হয় তা নয়, কিন্তু এই রকম লোকেরা ভালো হয় না এইটুকু উপলব্ধি তার আছে। তার কেন, প্রত্যেক মেয়ে মানুষেরই থাকে। লোকটা বলল, বাদল প্রামাণিকের বাড়ি এটা? সাবিত্রী মাথা নাড়ল। লোকটার সামনে দাঁড়িয়ে থাকাটাই যেন এক অষ্টাদশীর কাছে শাস্তি। বাদল কে হয় তোমার? শুকনো গলায় দৃঢ়তা এনে সাবিত্রী বলে, বাবা। বাবা হয় রক্ষক, পরিবারের বটগাছ, যার তলায় নিরাপদে বাস করে প্রতিটি সদস্য। যদিও এরকম কোনো অভিজ্ঞতা সাবিত্রীর ছিল না, কিন্তু বাবা যে কখনো বিপদ হয়ে উঠতে পারে তাও তো ভাবেনি। সাবিত্রীর বাপের আশকারায় ঠিকাদার লোকটা বাড়িতে রোজ আসতে লাগলো, সঙ্গে করে আনতে লাগলো গোটা মুরগি আর মদের বোতল। বেশ করে মশলা আর লঙ্কা বাটা দিয়ে কষিয়ে রাত দেখি সাবির মা। গল আবেগে বাদল বলতো স্ত্রীকে। সাবিত্রী দেখতো মার মুখটা বিরক্তি আর রাগে বিকৃত হয়ে যাচ্ছে। বাদলও দেখতে পেত, কিন্তু গ্রাহ্য করতো না। আত্মপ্রসাদের জন্য বলতো, আমি গরিব মানুষ, 50,000 টাকা আমি শোধ করব কি করে? আর টাকাটা তোমরাও খেয়েছো, এখন শোধ করবার বেলায় একটু কোঅপারেশন করবে না? মাংস, মদ, হাসি আর টাকা পয়সা লেনদেনের আলোচনা পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু সবকিছু বেঠিক হতে লাগলো যখন বাদল মেয়েকে বারবার নানা বাহানায় ডাকাডাকি শুরু করলো। কথায় কথায় বলতে শুরু করলো, সাবি একটা চাখনা বানা দেখি, বাদাম ঠাদাম দিয়ে, আরেক বাটি মুরগির ঝোল আন, এইখানে বস, বাদল স্যার কি বলছে শোন। আরে অনেক ভাগ্যি আমাদের যে এত বড় মানুষ আমাদের বাড়ি এসে রোজ রোজ বসে। কথা বলার সময় সাবিত্রীর বাবার কথা জড়িয়ে যেত, মুখ দিয়ে ভকভক করে বেরোতো মদের গন্ধ। বাদলের আবদারের সীমা ছড়াতে লাগলো। এবার সে হুকুম দিল, লোকটার সঙ্গে সাবিত্রীকে সিনেমায় যেতে হবে। কেন একটা মতলবী লোকের সঙ্গে আপোষে যাবে সাবিত্রী? বাবা টাকা ধার নিয়েছে বলে নিজের মান ইজ্জত দিয়ে তার শোধ দিতে হবে কেন? এ প্রশ্ন বারবার ক্ষতবিক্ষত করেছে অন্তরাত্মাকে। মাকে বলেছে, ওই লোকটা ভালো না, আমি কোথাও যেতে পারবো না।
মা বুঝতো, বাবাকে সে কথা বুঝিয়ে বলতে গেলে উল্টো মার খেয়ে আসতো। বাদল আঙুল নেড়ে হুঁশিয়ারি দিত, আমি যেমন বলছি না শুনলে মা মেয়েকে লাত মেরে ঘর থেকে বার করে দেব, তখন দেখবি কে তোদের মাথায় করে রাখে। সাবিত্রী নিজেকে হাত পা বাঁধা নিরুপায়তায় পেত। বাড়ি থেকে বের করে দিলে হাজার নেকড়ে ধারালো নখে ওত পেতে থাকবে। তাই বাপের শাসানিতে বাধ্য হয়েছিল লোকটার সঙ্গে সিনেমায় যেতে। সেও সুযোগ বুঝে শরীরে যতটা অংশ পারল কেবল খামচে আঁচড়ে উপভোগ করার চেষ্টা করলো। একটা সময় নিজের ভিতরের অগ্নুৎপাত ঠেলে বেরিয়ে আসে ঝাঁঝালো তিরস্কারে। খিচিয়ে সাবিত্রী শুধু বলেছিল, জুতো মেরে মুখ লাল করবো শুয়োরের বাচ্চা। হল ভর্তি লোক ঘাড় ঘুরিয়ে দেখেছিল মাত্র। কেউ কেউ হেসেছিল বিদ্রুপে, কিন্তু কেউ বলেনি কি হয়েছে, লোকটাকে কয়েক ঘা লাগাবো নাকি দিদি। কেউ ধমকায়নি লোকটাকে, ওই মেয়েদের সঙ্গে ইতরামি এই বলে। কারণ কেউই কারো দায় নিতে চায় না। যদিও একটা অঘটন ঘটার পর শত শত মুখ এগিয়ে আসে বিশ্লেষণে, জ্ঞানে, উপদেশে। এটা করা উচিত ছিল, ওটা করা ঠিক হয়নি, বোঝা উচিত ছিল, সজাগ হওয়ার দরকার ছিল। হ্যাঁ, এসব কথা মানুষ ফ্রিতে বলে, কিন্তু কেউই পরিস্থিতির বিচার করে না। সেদিন সভ্য সমাজ সম্পর্কে প্রথম হাতে খড়ি হয়েছিল সাবিত্রীর। এরা পিছনে ফিসফিস করে কিন্তু পাশে দাঁড়ায় না, দরকার পড়লে সামনের মানুষের ওজন বুঝে সম্মুখে গড়জাতে পারে। টেলারিং এর ঝন্টুদার দোকানের মেঝে বসে সাবিত্রী ব্লাউজের হুক বসাতে বসাতে আবোল তাবোল যখন এসব ভাবছে, আর এও বুঝতে পারছে ও বাড়িতে আর থাকা যাবে না কারণ বাপ গত জন্মের পাপে দাঁড়িয়েছে, তখন তাপসের গলাটায় মাথাটা যেন হঠাৎ খুলে গেল। তাপস পাড়ার ছেলে, এর ওর কাজে সাহায্য করে, কখনো কোনো বদনাম শোনেনি। তাপস কয়েকবার ওকে বেশ ভালো লাগার চোখেও দেখেছে, তবে কি তাপসই ওর শেষ গতি? তাপস ঝন্টুদার ডেস্কে তবলা বাজাচ্ছে, টর টর টর। ঝন্টুদা সে সময় ছিল না, দোকান কর্মচারীদের জিম্মায় রেখে গিয়েছিল ব্যাংকে। সাবিত্রী মেঝে থেকে উঠে এসে ডেস্কের সামনে দাঁড়ালে তাপস বলল, সাবিত্রী অন ডিউটি? তা দেখ দেখি এই স্লিপের মাল রেডি আছে কিনা। স্লিপ হাতে নিয়ে সাবিত্রী ঝোলানো কুর্তিগুলো ঘাটলো। স্লিপ মিললে তা প্লাস্টিকে পুরে তাপসকে এগিয়ে দিল। ও মানি ব্যাগ খুলে টাকা বের করছে। সাবিত্রী ভিতরটা উথাল পাথাল করছে। মা বলে দিয়েছে, পালা সাবি, পালা পালা। কানে ফিসফিস করছে মার গলা, একজন ভালো ছেলে দেখে তুই পালা, তোর বাপ নইলে তোর সর্বনাশ করে ছাড়বে। আমি তোর মায়ায় পড়ে রয়েছি, তোর একটা গতি হলে আমি খাওয়া পড়ায় নয়নতলার বাণুজ্যেদের বাড়ি উঠে যাব, তুই পালা পালা পালা। সমস্ত উত্তেজনা হাতের পাতায় এসে জড়ো হলে জোর চাপড় পড়ল ডেস্কে। সাবিত্রী ডেস্কে চাপড় ফেললে চমকে তাকালো তাপস। তোমার সঙ্গে কথা ছিল, যদি একটু দেখা করতে। কিছুটা তোতলে সাবিত্রী বলে। তাপস কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হ্যাঁ বল, কোথায় দেখা করবি? দেখা করা হলো রাস্তার ওপরে অশ্বত্থ গাছের তলাটার শিব মন্দিরের সামনে। লেখাপড়া কম জানলেও কথা গুছিয়ে বলতে জানতো সাবিত্রী, তাই বলল, আমার বাড়ির থেকে বড় চাপ দিচ্ছে, মানে বাড়ির অবস্থা সুবিধার নয়। আমার এক বন্ধুর বিয়ে হয়েছে রাঁচিতে, ও বলেছে ওখানে একটা বাড়ি ভাড়া পাইয়ে দেবে, তুমি আমায় সঙ্গে করে নিয়ে যাবে। তাপস কিছু যেন ভাবে, তারপর বলে, তোর বাপ আমায় কিডন্যাপিং এর কেস দিলে। তাপসের মুখের দিকে স্থির চেয়ে থেকে সাবিত্রী বলে, আমায় তবে বিয়ে করো। বিয়ে? তাপস চমকে ওঠে। আমি তো মানুষদার ক্যাটারিং এ কাজ করি, ওর বাড়ির লোকের ফুড ফরমাস খাটি। আজও মানুষদার বউয়ের কুর্তি নিতে এসেছি। আমি বিয়ে করে বউ নিয়ে সংসার করব কি করে? আমি গরিব, অনেক গরিব সাবিত্রী। সাবিত্রীর চোখে জল চলে এসেছিল। এভাবে নিজেকে গরিব বলার জন্য সাহসের দরকার। মনে হয়েছিল তাপস আর যাই হোক নকল নয়। ওর হাত চেপে বলেছিল, তুমি ক্যাটারিং এর কাজ করো, রান্নার কাজ কিছুটা তো জানো। মাথা নেড়েছিল তাপস। ব্যাস, আমি আর তুমি মিলে একটা চপের দোকান দিলে ভালো বিজনেস করতে পারবো। তাপস ভাবার সময় চেয়ে নিল, তারপর রাজিও হয়ে গেল। জীবনে থিতু হওয়ার ইচ্ছে বোধহয় সকলেরই থাকে। সাবিত্রী মাকে বিদায় জানিয়ে বাগুইহাটির বস্তি ছাড়লো। ঘর ছাড়ার আগে অতসী কানের সোনার ফুল আর দুগাছা ব্রোঞ্জের চুড়ি একটা বাক্স থেকে বের করে মেয়ের হাতে দিল, সঙ্গে কিছু টাকাও। বড় অসহায়তায় বলছিল, কোণের সাজে তোকে দেখতে পেলুম না, কিন্তু যেন ঘরের বউ হয়ে তুই সুখে থাকতে পারিস, এই কামনা করি। তাপসের দিকে চেয়ে বলেছিল, ওর খেয়াল রেখো বাবা। তারপর ভেজা চোখে মেয়ের চিবুকে নিজের আঙুল ছুঁয়ে চুমু খেয়েছিল সে। বুকে সেদিন একটা চাপা ব্যথা অনুভব করেছিল সাবিত্রী। তারপর ট্রেনের দুলুনিতে, জানলার হাওয়ায়, মাঠ, খাল, আল, কলা গাছের দৃশ্যে সেরেও গিয়েছিল সেই ব্যথা। রাঁচি স্টেশনে দাঁড়িয়েছিল বন্ধু অঞ্জলি, সঙ্গে ছিল ওর বর।
ওরা বাড়ি ঠিক করে রেখেছিল, রেল স্টেশনের ধারে টালির ঘর। মন্দিরে গিয়ে বিয়েটা সেরে ফেলে দুজন, তারপর ধীরে ধীরে জমে ওঠে সংসার। ছোট ছোট বাসনে রান্না, সঙ্গে আনা টাকা দিয়ে কিছু জিনিস কেনা। বড় শান্তি ছিল মনে। হাতের কাজ জানে, একে তাকে বলে সেলাইয়ের অর্ডারও পেতে শুরু করেছে। তাপস পেয়ে গেল একটা মুদি দোকানের কাজ। 3 মাসের ভিতর গর্ভ ধারণ করলো সাবিত্রী। তার মধ্যে শুরু করলো ওর মাথায় কষা ব্যবসার কাজ। রাস্তার পাশে ত্রিপলটা নিয়ে শুরু করলো চপ ভাজা। ভাড়ার করা গ্যাস, বাসন কোসন, স্বল্প জমানো টাকায় ব্যবসা শুরু। আর যখন মেয়ে কোলে এলো, তার 6 মাসের ভিতর ব্যবসাও সুদিন দেখলো। ভাড়া ছেড়ে নিজেদের বাসনপত্র কেনা হলো ঠেলা গাড়ি, কাচের শোকেস, জুটতে লাগলো দুবেলার পেট ভরা খাওয়া। কিছু শখ মেটানোর মতো সামর্থ্য। একটা ফোনও কিনলো তাপস। গায়ে সিনথেটিকের শাড়ি ছেড়ে সুতির কুর্তি উঠলো সাবিত্রীর। মেয়ের জন্য আসতে লাগলো কৌটোর খাবার। সাবিত্রী ভাবতে পারতো না ওর কপালে এত সুখও ছিল, কিন্তু সুখের পা বড় আলগা, সে বড় ক্ষণস্থায়ী। তাই দুপুরে খেতে বসে যখন ডাল ভাতের সঙ্গে মেখে তৃপ্তিতে কাঁচা লঙ্কায় কামড় বসালো সাবিত্রী, তখন ঝালটা কানের গোড়ায় গিয়ে বিঁধল। আর তাপসের প্রস্তাবটা আটকালো বুকে এসে। একজন ভালো ব্যবসাদার হতে গেলে টাকা চাই, বুঝলি? আমি এবার দোকানে দিতে চাই, সাইনবোর্ডওয়ালা দোকান। নাম রাখবো মেয়ের নামে, জলি চপ কর্নার। হে হে। সাবিত্রী কথাটায় গা করেনি। দোকান দেওয়া মুখের কথা, একটা দোকান ঘর ভাড়া নিতে যা টাকা লাগবে তাতে মাসের আয়ের অর্ধেক চলে যাবে। তাপস বলল, আমার একজন ব্যবসাদার বন্ধু আছেন, অনেক বড় মানুষ, যদিও মারোবাড়ি লোক, প্রচুর টাকার মালিক। সে বলেছে আমায় 1,00,000 টাকা ধার দেবেন, আর আমাদের জমানো যা আছে তাতে একটা দোকান কিনতে পারবো না, কি বলো? আবার ধার, আবার বড় ব্যবসায়ী। ভিতর ভিতর কেঁপে যায় সাবিত্রী, বলে, কোনো দরকার নেই, আমি টাকা ধার নেওয়া পছন্দ করি না। কথাটার সঙ্গে সঙ্গে রেগে গেল তাপস। ভাতের থালা ঠেলে দিয়ে বলে, তুই কি নিজেকে মরদ ভাবিস নাকি যে তোর কথায় আমাকে উঠতে বসতে হবে? চুলের মুঠি ধরে ছিঁড়ে ফেলবো যদি আমায় শাসাতে আসিস। ওনার পছন্দ নয়, বড় লাটের বাটরে আমার। খাওয়া ছেড়ে তাপস উঠে পড়ে। আর এই প্রথম তাপসের বদলে যাওয়া রূপ দেখে সাবিত্রী অবাক হয়। সেই আসল লোকটা কি শেষে নকল বের হলো নাকি? তাপস রাতে দেরি করে বাড়ি ফিরতে লাগলো। যখন ফিরতো তখন পাও টলতো, খিদেও থাকতো না। সেই ইদানিং মুরগির রোস্ট আর বিলেতি গেলে। এভাবেই রাত করে বাড়ি ফিরল তাপস। সাবিত্রী সবে জলিকে ঘুম পাড়িয়েছে কি ওদের নিচু ছাদের ঘরটায় ঢুকতে দেখলো তাপসকে, সঙ্গে মোটা থলথলে চেহারার এক ভদ্রলোক। আজ ইধার হি দারু পিয়েঙ্গে কি সঞ্চি, আইয়ে ইয়ে মেরা বিবি সাবিত্রী। জড়ানো গলায় তাপস বলছে। সাবিত্রী ঘুমন্ত মেয়েকে কোলে তুলে বাইরে বেরিয়ে এসেছিল। সারা রাত কাটিয়েছিল দাওয়ায় বসে। সকালে তাপস আবার আগের মানুষ। বলল, শোন, অত গুমর দেখিয়ে লাভ নেই। কিষানজি ভালো লোক, তোকে মোটে খেয়ে ফেলবে না। শুধু একটু ওর ঘরে গিয়ে ওর বউয়ের সেবা করলেই হবে। লোকটা বউকে ভালোবাসে। বউকে যদি এতই ভালোবাসে তবে রাতে অন্য জায়গায় আসে কেন? সাবিত্রী খেকিয়ে ওঠে। ফুঁসে এক কদম সাবিত্রীর দিকে এগিয়েও পিছিয়ে যায় তাপস, চলে যায় ঘর থেকে। যদিও দুপুরে ঘরে চলে আসে কিষানজি নিজে। লোকটাকে দেখেই রাগে সারা শরীর জ্বলে ওঠে সাবিত্রীর। দরজা আগলে বলে, আপনি এখানে আসেন কেন? এত বড় মানুষ হয়ে গরিবের ঘরে ঢুকতে মানে লাগে না? লোকটা না বোঝা দৃষ্টিতে তাকালে সাবিত্রী হিন্দিতে বলে, নিকাল যাইয়ে ইহাঁ সে, কুছ নেহি তো উমার কা খেয়াল কিজিয়ে, গন্দা সোচ বুড়ি নজর, নাস পিটা কাহি কা। লোকটা থনথনে শরীর নিয়ে চলে যায় ঠিকই, কিন্তু তার ঘন্টাখানেক পরে ঘরে আসে তাপস। মেজাজে বলে, কি বলেছিস তুই কিষানজিকে? তুই কি ভাবিস নিজেকে খুব সুন্দরী? আরে তোর মতো মেয়ে ছেলেদের কিষানজি রোজ কিনতে পারে, রোজ। রাগের শরীর থরথর করে কেঁপে ওঠে সাবিত্রীর। বলে দেয়, সেই জন্য বউয়ের সওদা করতে গেছিস? তখনই গালে এসে পড়ে সজোরে একটা চর। তাপস মেজাজে বেরিয়ে যায় ঘর থেকে। আর সাবিত্রীর মগজ চলে যায় রিওয়াইন্ডে। সাবিত্রী ভাতের হাঁড়ি তুলে নিল, কড়া বসিয়ে গরম তেলে ছাড়লো পটলগুলো। দুপুরে ভাত খেতে এলো তাপস। চুপচাপ স্নান সেরে মেঝে আসন পেতে খেতে বসেছে। সাবিত্রী নিয়ম মাফিক হাঁড়ি করা মেঝে নামায়। হাতায় করে পটলের ঝোল দিলে তাপস মুখ তুলে চায়। বলে, রোজ সকাল 11টা নাগাদ যাওয়া আর কিষানজির বউয়ের হাঁটু কোমরে তেল মালিশ করিয়ে ওকে স্নান করিয়ে দেওয়া, এই তো কাজ। তাতে তোকে যদি দিনে 300 টাকা করে দেয় এতে ক্ষতি কি? ওর বউ ছুচিবাইগ্রস্ত, তাই আমার বাড়িঘর নিজে এসে সে ভালো করে দেখে বুঝে গেছে। রাতে এসেছিল এই দেখতে যে আমাদের বাড়িতে রাতে কোনো বাজে কাজকর্ম হয় কি না তা দেখতে। এরা অনেক পয়সাওয়ালা লোক, এদের চারদিকে চোখ কান খুলে রাখতে হয়। চারদিকে কত শত্রুর এদের, যাকে তাকে তো আর বাড়ি অন্দরমহলে ঢোকাতে পারে না।
কথা কটা বলে তাপস আশায় চেয়ে রইল। সাবিত্রী তখন হিসেব করছে, দিনে 300, তাও 1 ঘন্টার জন্য, তবে মাসে কত হয়। তাপস বলল, এই বউটাকে খুশি করলে বলা যায় ও হয়তো তোকে আরো কটা কাজ ধরে দিল। তোর মনে খালি সন্দেহ ঢুকেছে, তুই আমার উপর সন্দেহ করছিস। বারে বারে একই জায়গায় নানাভাবে আঘাত হানলে একটা সময় সে তো ভেঙেই যায়। এখানে সাবিত্রীও ভাঙলো। আগের ঘটনাগুলো মনে হলো ভ্রম, মনে হলো সত্যি ওর বাড়াবাড়ি। একবার চোট খেলে মানুষ বারবার চোট খাওয়া ভয়ে নিজেকে গুটিয়ে নেয়, তখনই বাধা পায় অগ্রগতি। এখানে লোকটা তো ওকে নিয়ে সিনেমা যেতে চাইছে না, রাতের বেলায় ওর বাড়ি গিয়ে ওর শরীর মালিশ করতেও বলছে না, তবে কিসে অসুবিধা। তাই কাজটা নিয়ে নিল সাবিত্রী। 1 সপ্তাহ কেটেও গেল, সাবিত্রী কাজে যোগ দিয়েছে। এখানে সত্যি সত্যি কিষানজির বউকে মালিশ করতে হচ্ছে। ভদ্রমহিলা বেশ মোটা সোটা চেহারার, ওনার পক্ষে একা স্নান করা, কাপড় পরা একটু ঝঞ্ঝাটের। তার উপর বাতের ব্যথা। ফুলমতি নাম ওনার, কথা কম বলেন, গায়ে ভারী ভারী গয়না, সামনে আঁচল ফেলা শাড়ি পরার ধরন, কপালে গোল করে কুমকুমের একটা চাঁদপানা টিপ পরেন, মাথার চুল তেল দিয়ে আট করে বাঁধেন, আর ঠোঁট সবসময় রাঙা হয়ে থাকে খয়ের দেওয়া পানে। মুখ দিয়ে সুন্দর মিষ্টি জর্দার গন্ধ ছাড়ে যখন বলেন, আজকা তনখা লেতে জানা और साथ में ठाकुर जी का प्रसाद। প্রসাদে লুচি, হালুয়া, লাড্ডু থাকে, সঙ্গে গোটা ফল, বেতনে 300 টাকা। তাপসের ওপর বিশ্বাস হারানোর কথা ভাবলে আজ নিজেরই লজ্জা করে সাবিত্রীর। একটা মানুষের ওপর ও অহেতুক সন্দেহ করেছিল। তাপস না ওর হাত ধরে বেরিয়ে এসেছিল, ওকে না বিয়ে করেছে। লজ্জায় মাথা নেমে যায় এসব ভাবলে। হাত মুছতে মুছতে এসব ভাবতে ভাবতে থালার রেকাবিতে ঢেকে যখন সদর দরজা পার করবে, তখন ওদের কাজের মেয়ে লাল্লি বলল, সাবিত্রী তুঝে মালকিন বুলা রাহি হে। ফিরে ফুলমতির ঘরের দিকে যেতে গেলে লাল্লি বলল, মালকিন উধার হে, মন্দির কি লাগা বালি কামরে মে কুছ বার্তান নিকাল রহি হে। অবাক হলো সাবিত্রী। ও তো একটিবারও ওর চপের বিজনেসের কথা বলেনি ফুলমতিকে। তবে কি উনি সব জানেন? তাপস বলেছে কিষানজিকে, আর কিষানজি ওনার স্ত্রীকে। এদের ঘরের ভিতরে রাধাকৃষ্ণের বিশাল মন্দির, শ্বেত পাথরের বেদি সিংহাসন, গুগাল ধূপ আর চন্দনের গন্ধে চারপাশ মম করে, ভোগ চড়ায় দেশি ঘিয়ে রান্নায়। সকালবেলায় পণ্ডিতজি এসে পুজো করে যান। সব হয় নিয়ম মেনে নিষ্ঠা করে। নাকে ধূপের গন্ধ টেনে মন্দিরের উল্টো দিকের ঘরটায় ঢুকলে সাবিত্রী দেখতে পায় না ফুলমতিকে। এগিয়ে যায় কিন্তু কেউ নেই, ভাবে বুঝি ভুল করে ঢুকেছে। ঘর থেকে বেরোতে গেলে বুক ছ্যাঁত করে ওঠে, নিমেষে ঘামে ভিজে যায় সারা শরীর। দরজায় ছিটকিনি দিয়ে সামনে এসে দাঁড়ালো কিষানজি। ওর দিকে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে সে ঝাঁপিয়ে পড়লো হিংস্রতায়। সাবিত্রীর হাতের থালা শব্দ করে মেঝে পড়ল। লোকটা ওর গায়ের কাপড় ছিঁড়তে লাগলো ক্ষিপ্রতায়, নখের আঁচড় আর কামড় বসাতে লাগলো দ্রুততায়। ওর ভারী শরীর আর শক্তির সঙ্গে পেরে উঠছিল না সাবিত্রী। সারা শরীর দিয়েও ঠেলে সরাতে পারছিল না পাহাড় প্রমাণ লোকটাকে। হাত পা চেপে ধরেছে ওর, দুহাত শক্ত করে চেপে রেখেছে। সাবিত্রী ছটফট করছে, শ্বাস পর্যন্ত নিতে পারছে না, চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জল। কিষানজির বাঁধন সামান্য আলগা হতেই সাবিত্রী ক্ষিপ্রতায় লাথি মারলো তলপেটে। লোকটা কাত হলো। সাবিত্রী উঠে দরজার ওপর ঝাপটে পড়ে ছিটকিনি নামালে লোকটা আবার আছড়ে পড়লো ওর ওপর, টেনে নিয়ে ছুঁড়ে ফেললো মেঝে। কোমরে জোর ঝাঁকুনি খেলো সাবিত্রী। ব্যথা ঝাঁকুনি সামলে এদিক ওদিক দেখছে তখন একটা হাতিয়ার চাই, কিছু একটা। কিষানজি আবার চড়া হলে মেঝে পড়ে থাকা কাঁসার রেকাবি হাতে তুলে নেয় সাবিত্রী। কিষান তখন ওর বুকে মুখ ঘষছে। সাবিত্রী শরীরের সব শক্তি দিয়ে বাড়ি মারে কিষানজির মাথার পেছনে, একবার দুবার। তারপরে গলার কাছটা ভেজা ভেজা ঠাকে। কিষানের নিথর দেহর ওপর পড়ে। ওর রক্ত মাথা বেয়ে গড়িয়ে পড়ে ভিজিয়ে দিচ্ছে সাবিত্রীর গলা। এক ঝটকা নিজের শরীর থেকে লোকটাকে ঠেলে ফেলে সাবিত্রী উঠে পড়ে। বিধ্বস্ত সাবিত্রী উস্কো খুস্কো চুল ছেঁড়া জামা নিয়ে উঠে দাঁড়াতেই চমকে ওঠে। দরজার সামনে দাঁড়িয়ে ফুলমতি। দম বন্ধ হয়ে আসে সাবিত্রীর। ফুলমতি সব দেখেছে। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সাবিত্রীকে আপাদমস্তক দেখে তার ব্যথা পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে গেল তার স্বাভাবিক গতির থেকে দ্রুত গতিতেই। আর মিনিট খানিক পরে ফিরে এসে ঘরে দরজা ভিজিয়ে ফোন করলো কাউকে, বলল, আভি ঘর আও, একঠো ডেথ সার্টিফিকেট চাহিয়ে। মুখ ধরাধরাস করে চলেছে সাবিত্রীর। কাকে ফোন করলো ফুলমতি? ভদ্রমহিলার কেন কোনো ভ্রুক্ষেপ নেই। ওর বরকে মেরে ফেলেছে সাবিত্রী, ও কিছু বলছে না কেন? আর সাবিত্রীর এখন কি হবে? জেল। জলের কি হবে? ও কি করে বেড়ে উঠবে? আর জেলে কি বাঁচতে পারবে সাবিত্রী? শুনেছে ওখানে মেয়েদের ওপর নারকীয় অত্যাচার হয়। সাবিত্রীর গায়ে কাঁটা দিয়ে ওঠে। সাবিত্রী দাঁড়িয়ে থাকে পাথরের মতন। ফুলমতিও ঘরের আলমারি থেকে একটা শাড়ি ব্লাউজ সায়া বের করে বলল, এসব বদললে और जो पहनियो उसे छोड़ जा, हम खुद जला देंगे। সাবিত্রী কিছু বুঝে উঠতে পারে না, কাপা গলায় বলে, উনকো হাম মার ডালে হে ভাবি। ফুলমতি ওর দিকে চেয়ে থেকে বলে,
তুম না বাতাতে তো না সমঝতে क्या। সাবিত্রীর অবিশ্বাস্য মনে হয় সবকিছু। কাপড় চোপড় ছেড়ে নিজেকে গুছিয়ে নেয় দ্রুত। এর মধ্যে এক যুবক এসে ঘরে ঢোকে, বয়স 30-এর ভিতর হবে, জামা কাপড় ফিটফাট। ঢুকে ডেড বডি দেখে সে আতকে উঠলে ফুলমতি চোখ পাকিয়ে তাকে ধমকায়, হামেं नाटक ना चाहिए, ये मरा अभी इसको बाथरूम में जाकर रख दो और लिख दो बाथरूम में पिसल कर मर गया। ছেলেটি স্তব্ধ হয়ে দাঁড়ায়, ফুলমতি ওর পিঠে হাত রেখে বলে, तुम्हारी डॉक्टरी का फीस हम ही ने भरा था, याद है ना लल्लन का बेटा। हाँ, तुम्हारे बाबा जो माली थे उनसे होता तुम्हारी पढ़ाई लिखा का खर्चा, तो उसी का कर्ज समझ के उतार दो। लेकिन ये आपने क्या कर दिया, कानून हाथ में लेना क्या ठीक है। ছেলেটি উত্তেজিত গলায় প্রশ্ন করে, তো क्या चाहते हो तुम। প্রশ্নটি ছেলেটির দিকে ছুঁড়ে সাবিত্রীর দিকে আঙুল দেখায় ফুলমতি। इसकी इज्जत लूटी जाती, फिर इसको साबित करना पड़ता, ये वैसा नहीं है जो वो साबित ना कर पाती, और ये आदमी छूट जाता बिना सबूत के, बिना गवाह के। आप बन जाती गवाह। ছেলেটি প্রতিবাদ করে, बेटा ये आदमी अपनी पावर लगावा कर हमें पागल ठहराता, और इसे बद किरदार, इसलिए जो बोल रहे हैं वो करो। সাবিত্রী অবাক হয়ে দেখে, নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারে না। একজন ঘরোয়া মহিলার এত ন্যায়বোধ। ছেলেটি ফুলমতির কথা মতো সব করলো, ওকে সাহায্য করলো সাবিত্রী। সাবিত্রীর কাপড় চোপড় সব একটা বালতিতে ফেলে জ্বালিয়ে দিয়ে ছাই কোমোডে ফ্লাশ আউট করলো ওরা দুজন। পুলিশকে খবরও দেওয়া হলো না। ফুলমতি সেদিনের ভিতর লাশ দাহ করার ব্যবস্থা করলো। ওর জন্য এত কেন করলো মানুষটা। সাবিত্রী যেন ভেবে পাচ্ছিল না, নিজের স্বামীর খুনিকে কেউ কি মাফ করে। সেখানে ও তো পরিকল্পনা করে ওকে বাঁচিয়ে দিল। জলিকে এক ফাঁকে বাড়ি থেকে নিয়ে এসেছিল সাবিত্রী। রাত প্রায় 12টা। কোলের ঘুমন্ত মেয়েকে সাবিত্রী ওদের বাইরের বসার ঘরের একটা সোফায় শুয়ে উঠে এলো ফুলমতির ঘরে। ফুলমতি ইজি চেয়ার শরীর এলিয়ে শুয়েছিল। ওর পায়ে হাত দিয়ে সাবিত্রী বলল, এত কেন করলে আমার জন্য। আমি কে বলো। গরম চোখের জল পায়ের পাতা ভিজিয়ে চলেছে। ফুলমতি উঠে বসে বলল, जो हम करना चाहते थे वो तुमने किया, इस आदमी ने कितनी लड़कियों का जिंदगी बर्बाद किया है वो हमें मालूम है, लेकिन तब हम कुछ नहीं कर पाए। अभी ना करते तो ऊपर जाकर ठाकुर जी को क्या जवाब देते। কথা বলে সাবিত্রী জানতে পারলো কিষানজিকে বহুকাল থেকে সহ্য করতে পারতেন না ফুলমতি। কিছু মেয়ে টাকার লোভে ভালো খাওয়া আর গয়নার লোভে এর শয্যা সঙ্গিনী হয়েছে। যারা এসব ভোলেনি তাদের উপর জোর খাটিয়েছে লোকটা। নিতান্ত বর্বর গোছের লোক, যার অনেক আগে শাস্তি পাওয়া উচিত ছিল। যে ছেলেটি ডেথ সার্টিফিকেট দিল সে ছিল ফুলমতিদের মালির ছেলে প্রতাপ, যার মেধা থাকলেও আর্থিক ক্ষমতা ছিল না। ফুলমতি ওকে পড়ায়, ডাক্তার করে, তাই তার দান চাইছিল সে। এলাকায় ফুলমতির নাম আছে দান ধ্যানের জন্য। ফুলমতি চাকর বাকর সবাই ওর প্রতি অনুগত। কিষানজির লোকজন এসে কোনো সন্দেহ প্রকাশের আগেই ফুলমতি পট পরিবর্তন করে দিয়েছিল। বাথরুমে পড়ে গিয়ে শ্বেতপাথরে বাথটবের কোণটা মাথার পিছনে লেগে সেখানেই মৃত্যু। ডাক্তার অনুমোদন দিয়েছে, তাই ফুলমতি পুলিশ আর পোস্টমর্টেমে চক্করে পড়তে নারাজ। ক্ষমতাশালী লোকের স্ত্রীর কথার ওপর কথা আর কেউ বলল না, যেখানে আসল লোকটাই নেই। লোকটার খ্যাতিও তো ভালো ছিল না। হয়তো কেউ কেউ বুঝলো, কিন্তু কেউ রাগ আটলো না। সাবিত্রী যদিও এ বাড়িতে কাজ বহাল থাকলো, এ বাড়িটা বড় শীতল আর নিরাপদ লাগে সাবিত্রীর। কিষানজির মারা যাওয়ার মাস 6 পর তাপস আবার দেরি করে বাড়ি ফেরা শুরু করলো। আর এক সন্ধে সে বাড়ি নিয়ে এলো এক মাঝবয়সী লোককে। বলল, এর নাম মিলিনজি, এর চামড়ার ব্যবসা। আজ বলছিল এখানে খাবে। ভালো করে মাংস রাঁধত সাবিত্রী। মাংস কষিয়েই রাঁধলো সাবিত্রী। ওরা রাতভর মদ আর মাংস খেলো। সাবিত্রী রাত কাটালো দাওয়ায় বসে। সকাল হতে কোলে জলিকে নিয়ে বেরিয়ে পড়লো কাজে। জলি ছোট ছোট পায়ে ছুটে বেড়ায় উঠোনময়। ফুলমতিকে উঠোনে বসিয়ে স্নান করায় সাবিত্রী। ফুলমতির ফর্সা পিঠে দুধুলের ছোবা ঘষতে ঘষতে সাবিত্রী বলে, ভাবি और एक ठो সার্টিফিকেট লিখওয়ানা हो तो मिलेगा। ফুলমতি ঘাড় ফিরিয়ে তাকায় সাবিত্রীর দিকে, তারপর হাসতে থাকে তার শরীর কাঁপিয়ে। সাবিত্রী একটা নাম ডেথ সার্টিফিকেটে স্পষ্ট দেখতে পাচ্ছে। আপনাদের কি ঈর্ষা গল্পটা ভালো লাগেনি, নাকি প্রথমে ভিডিও দিয়েছিলাম বলে বুঝতে পারেননি যে এটা আসলে একটা গল্প? আসলে কি বলুন তো, ইউটিউব থেকে নতুন নিয়ম চালু করেছে যে ফেস দেখিয়ে ভিডিও করতে হবে। একটা পলিসির মধ্যে পড়ে গেছে আর কি। তো এরপর ভাবছি বেশিরভাগ ভিডিওই প্রথমে একটুখানি ফেস দেখিয়ে আবার যেভাবে ভিডিও আমি করতাম সেইভাবেই আর কি ভিডিও করব। আপনারা প্লিজ একটু কোঅপারেট করবেন, এইটুকুই আপনাদের কাছে আমি চাই। যাই হোক, এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।